ইতিহাস ভালোবাসেন? ভাবছেন সপ্তাহান্তে একদিনের জন্য কোথায় যাবেন ইতিহাসের সন্ধানে? চলুন আজ আমি আপনাদের ঘুরিয়ে আনি ইতিহাসের পাতা উল্টে বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ থেকে, যেখানে ইতিহাস আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাব পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা নির্ভেজাল প্রকৃতির মাঝে। জানাবো তার ইতিহাস, দেখাবো তার এই মুহূর্তের পরিস্থিতি, পরিচয় করাবো বিভিন্ন গ্রাম ও আমাদের ঐতিহ্যের সাথে। ভোর 5:35 শিয়ালদা থেকে ধরুন 13177 জঙ্গিপুর রোড এক্সপ্রেস। সকাল 10টায় যা আপনাকে নামিয়ে দেবে কর্ণসুবর্ণতে। শেষমেশ চলে এসেছি আমরা ইতিহাসের সেই পাতায়, যেটা বাংলার সার্বভৌম প্রথম রাজার রাজত্ব, শশাঙ্কের রাজত্ব বা শশাঙ্কের রাজধানীর এলাকায়। এই যে পিছনে দেখা যাচ্ছে কর্ণসুবর্ণ। স্টেশনে নেমে ঘোরার জন্য অনেক টোটো পাবেন। একটা টোটো বুক করে নিন 150 টাকার বিনিময়ে। দেখবেন 3টি জায়গা। প্রথমেই যাবেন নীলকুঠির ধ্বংসাবশেষ দেখতে। একসময় বাংলার নীলের কদর ছিল সমগ্র বিশ্বে, তাই বাংলায় গড়ে উঠেছিল একের পর এক নীলকুঠি। নীলকুঠি ও নীল চাষের ইতিহাস নিয়ে আমি আগেই একটি ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে, অবশ্যই দেখে নিতে পারেন। অবহেলায় আজ মাথা উঁচু করে শুধু নিজের অস্তিত্বের জানান দিচ্ছে নীল জাল দেওয়ার চিমনিটি। জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এখান থেকেই মাটি খুঁড়ে গুপ্ত ও সেন যুগের বিভিন্ন পুরাকীর্তি আবিষ্কৃত হয়। এএসআই এর বোর্ড লক্ষিত হলেও অবহেলার ছাপ স্পষ্ট। নীলকুঠির ঢিবি, ব্রিটিশ আমলে নীলকুঠির ঢিবির নামকরণ করা হয় নীলকুঠির অস্তিত্বের কারণে। এই ঢিবিটি 6 ডিসেম্বর 2005 থেকে এপ্রিল 2006 পর্যন্ত ভারতের প্রত্নতাত্ত্বিকটাও প্রশ্নতাত্ত্বিক হয়ে গেছে, কি করব, প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা খনন করা হয়েছিল। খননের ভিত্তিতে 2য় শতক থেকে 15 থেকে 16 শতকের মধ্যে একটি সাধারণ কালানুক্রমিক স্প্যান সাইটটির জন্য উন্মুক্ত করা হয়েছে। যাই হোক, তার কোনো কিন্তু এবং তার সবথেকে বড় যেটা প্রয়োজনীয় বিষয়, দেখুন শেষ লাইনে লেখা আছে যুগের নিদর্শন, এক কুষাণ, গুপ্ত এবং উত্তর গুপ্ত যুগের উপকরণ অন্তর্ভুক্ত। অর্থাৎ এখান থেকে এই ধরনের জিনিসপত্র সব পাওয়া গেছে, কিন্তু তার কোনো এর পরবর্তীকালে কোনো রক্ষণাবেক্ষণ বা কিচ্ছু নেই। আবার টোটোতে চেপে বসলাম, গেলাম রাক্ষসী ডাঙ্গা। নামটা অদ্ভুত, তাই না? এর মজার কাহিনীটি আপনাদের পরের কোনো এপিসোডে শোনাবো না হয়। টোটো গিয়ে থামলো একটা বিশাল কয়েদবেল গাছের নিচে। গাছের চারপাশ বাঁধানো, সামনে একটা মাজার মতো, তার পিছনে উঁচু ঢিবি, যেখানে পা রাখলেই গা কেমন ছমছম করে উঠবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কর্ণসুবর্ণর রাক্ষসী ডাঙ্গাতে। সেই রাক্ষসী ডাঙ্গা, সেই ঢিবিটার সামনে যে ঢিবির তলায় বলা হয় শশাঙ্কের যে রাজবাড়ি, সেটা এখনো পর্যন্ত আছে, কিন্তু তার কোনো খনন কার্য হয়নি। এমনকি এটা যে পুরাতত্ত্বের আন্ডারে, তার বোর্ডও এখানে দেওয়া আছে, কিন্তু এর চারপাশে যে কোনো রেলিং দেওয়ার ব্যবস্থা বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, এসব কিন্তু কিচ্ছু হয়নি। স্থানীয়রা দেখালো ঢিবির উপর জঙ্গলাকীর্ণ প্রাচীন একটি ভগ্ন দেয়ালের অবশিষ্টাংশ। তারা জানায় বহু পূর্বে এখানে খনন কার্যের ফলে এটি বেরিয়ে আসে ঠিকই, কিন্তু হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। আজও আর খোঁড়া হয়নি। এখানটা একটা ইট বা দেওয়াল দেখা যাচ্ছে, যেটা এখন বর্ষাকাল জাস্ট শেষ হলো বলে একদম ঢেকে গেছে জঙ্গলে। এই যে ঠিক এর পিছনে খালি চোখে বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না।
পায়ের নিচে লক্ষিত হবে প্রাচীন ইটের টুকরো ও অবশিষ্টাংশ। এখানে কিন্তু এরকম একটা দুটো ইট মাথা তুলে আছে, মানে এভাবে যে ইতিহাস পড়ে আছে এবং নষ্ট হচ্ছে জাস্ট ফিল করা যায়। এই দেখুন, এখানে যে কিছু খোঁড়া হয়েছিল, খনন কার্য হয়েছিল, সেই জিনিসগুলো বোঝা যাচ্ছে। একমাত্র এই জায়গাটাই যেটা দেখতে পাচ্ছেন, এখানটাই খনন কার্য হয়েছিল। এই দেখুন, ইট কিন্তু সবই মাথা তুলে তুলে দাঁড়িয়ে আছে। জায়গাগুলো জাস্ট ফিল করলে মনে হচ্ছে না বাংলার প্রথম রাজা, স্বাধীন সার্বভৌম যে রাজা, সেই শশাঙ্কের প্রাসাদের উপর আমরা দাঁড়িয়ে আছি। রাজনৈতিক বিষয়গুলোকে মাঝে না এনে যদি খনন কার্য আবার শুরু করা হয়, তাহলে ইতিহাসের এক নতুন দরজা আমাদের সামনে খুলে যাবে, সেটুকু হলক করে বলতে পারি। পাশেই এএসআই এর বোর্ড লক্ষিত, তবু কাজ থেমে গেল। সবচেয়ে অবাকের বিষয়, প্রত্নতাত্ত্বিক স্থলের নির্দিষ্ট সীমানার মধ্যে খনন কার্য বা স্থায়ী ইমারত করা দণ্ডনীয় অপরাধ। তাতে কারা এবং জরিমানা বাধ্যতামূলক, কিন্তু সেখানেই গড়ে উঠেছে এই মাজার। এটি যে বেশি দিনের নয় সেটা সহজেই বোধগম্য হবে, কিন্তু কিভাবে গড়ে উঠল? উত্তর হয়তো সকলের জানা, তবু সকলেই চুপ। যেটুকু খনন কার্য হয়েছে তার থেকেই এখানে আবিষ্কৃত হয়েছে বুদ্ধ মূর্তি ও কিছু স্থাপত্য। সবকিছুর সাক্ষী শুধু কিছু প্রাচীন বট পাকুর বৃক্ষ। তবে এই জায়গাটি বেশ মনোরম। কি যে মায়া আছে বলে বোঝানো সম্ভব না। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের মাঝেই। গাছগুলো কিন্তু সেই ইতিহাস বহন করছে। দেখতেই পাচ্ছেন, গাছগুলো দেখে বুঝতে পারছেন যে কত প্রাচীন গাছ যার মাঝখানে দাঁড়িয়ে আছে। এবং আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে সেই কর্ণসুবর্ণের ঢিবি, যেটাকে বলা হয় রাক্ষসীডাঙ্গা। শশাঙ্ক বাংলার প্রথম সার্বভৌম রাজা, যার বুদ্ধি ও বিবেচনায় তিনি এই সম্মান অধিকার করেছিলেন। তাকে নিয়ে বলতে গেলে বা তার গুণগান করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেটা না হয় থাকলো পরের এপিসোডের জন্য, দেখতে ভুলবেন না। রাজা শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হতো, কিন্তু তার শাসনকালে বাংলা বৌদ্ধ ধর্মের একটি পীঠস্থান হয়ে উঠেছিল। আমরা সে সময়ের পারিপার্শ্বিকতা, শিক্ষা দীক্ষা, ধর্ম, সামাজিকতা এইসব বিষয়ে সবচেয়ে বেশি যাতে উল্লেখ পাই, সেটি হলো সপ্তম শতাব্দীতে কর্ণ সুবর্ণতে আগত চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের জিউজি গ্রন্থে, যাতে তিনি এই নগরীকে কিলন সুফলন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন রাজ্যের পরিধি ছিল 900 মাইল। এখানকার জমি ছিল উর্বর, আবহাওয়া ছিল মনোরম, জায়গাটি ছিল নিচু কিন্তু চাষের উপযুক্ত। নাগরিকরা ছিলেন ধনী এবং বিদ্যানুরাগী। এখানে তিনি অনেক মন্দির ও বৌদ্ধ মঠ দেখতে পান। তার গ্রন্থ থেকেই জানা যায় এখানে ছিল ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয় রক্তমৃত্তিকা মহাবিহার, যা নালন্দার থেকেও প্রাচীন। বহু বৌদ্ধ ভিক্ষু ছিল এখানে। এবার গেলাম ঠিক
সেই জায়গাটিতে, নাম রাজবাড়ি ডাঙ্গা। রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত এই জায়গাতেই ছিল কিনা রক্ত মৃত্তিকা মহাবিহার। এখানে লেখা আছে এটা রক্ত মৃত্তিকা যে মহাবিহার, তার সামনেই আমরা এখন দাঁড়িয়ে, যেটা মানে কর্ণ সুবর্ণর এবং যখন হিউয়েন সাং এসেছিলেন উনি ওনার জীবনীতে উল্লেখ করে গেছেন যে এই জায়গাটার যে এই মহাবিহারটা সম্পর্কে তখন কিন্তু মহাবিহারটা ছিল, এবং এই অঞ্চলের যে প্রাকৃতিক ব্যাপার বা রাজনৈতিক ব্যাপারও সেইগুলো কিন্তু ওনার বইতে পাওয়া যায় সম্পূর্ণ, এবং তার থেকেই ধরে নেওয়া হয় এটাই কিন্তু সেই রক্ত মৃত্তিকা। এবং এটা যদি রক্ত মৃত্তিকা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই নালন্দার পূর্ববর্তী। জায়গাটি এএসআই এর অধীন, কিন্তু অবহেলার ছাপ স্পষ্ট। ভিতরে ঘুরে বেড়াচ্ছে ছাগল, গরু। আশেপাশের মানুষদের পশুচারণ ও জামা কাপড় মেলার জায়গায় পরিণত হয়েছে আজ এটি। লক্ষিত হয় মাদক দ্রব্যের বোতল, প্যাকেট ইত্যাদি। সেগুলোকে পায়ের তলায় চাপার রেখেই প্রবেশ করলাম সেই বৌদ্ধ বিহারে। অনুভব করতে লাগলাম প্রতিটা ইট। এই উঁচু জায়গাগুলোতে একসময় পড়াশোনা করতেন হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু। এই যে দেখা যাচ্ছে একটা কুয়ো, হয়তো এটারে জল পান করে তারা তৃষ্ণা নিবারণ করতেন। এখানেও খনন কার্য শুরু হয়, কিছুদিন চলেও। পাওয়া যায় বৌদ্ধ ভিক্ষুদের ব্যবহৃত সামগ্রী, তামা ও ব্রোঞ্জের মূর্তি, প্রচুর শিলমোহর। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কর্ণ সুবর্ণ সেই রাজবাড়ি ডাঙ্গার ঢিবিগুলো আমরা পরিদর্শন করছি, এবং সেখানে যা অবস্থা দেখা যাচ্ছে যে প্রশাসনের এতটুকু মানে নজর নেই। কি কারণে নেই? কারণ মুর্শিদাবাদের অনেক স্থাপত্যই কিন্তু সুন্দরভাবে সেগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে, তাহলে এই স্থাপত্যগুলো কেন নয়? সেখানে দেখুন আপনারা স্থাপত্যর উপর শুধু মানে একটুখানি নজর দিন, চারপাশে তো জামা কাপড় মেলা আছে, তারপরে ছাগল গরু অবাধে ঘুরে বেড়াচ্ছে। এরকমভাবে একটা স্থাপত্যকে সম্পূর্ণ যেটুকু খোঁড়া হয়েছে সেটুকু নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিহারে দেখুন নালন্দা কত সুন্দরভাবে সংরক্ষিত। নালন্দার আরও প্রাচীন এই বৌদ্ধ বিহার রক্ত মৃত্তিকা যেটাকে বলা হয়, নালন্দার পূর্বে এটা তৈরি হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এর কোনো রক্ষণাবেক্ষণের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণভাবে সেই জিনিসটা নষ্ট হচ্ছে। দেখুন আপনারা কিভাবে এই যে ছাগল বসে আছে, রেস্ট নিচ্ছে, সুন্দরভাবে রোদ পোহাচ্ছে হালকা হালকা শীতে। শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় এখানে দেখুন ইটগুলো কিন্তু তুলে এরকম ভাবে জাস্ট পা দিয়ে নাবার বা ছাগলদের পা দিয়ে নাবার একটা ব্যবস্থা করা হয়েছে, এবং এটা কিন্তু একটুখানি নয়, সম্পূর্ণটাই দেখতে পাচ্ছেন এরকম ভাবেই তৈরি করা হয়েছে। এবং এখান থেকে খুলে ইট কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের কিন্তু সেই দিকে কোনো রকমের দেখুন এখানে যাই হোক এসআই হয়তো লাগিয়েছিল, কিন্তু এখান থেকে মানে ইট যে খুলে নেওয়া হচ্ছে তার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে, তবু প্রশাসনের কোনো রকম সেদিকে দৃষ্টি নেই। এখান থেকেই আবার ব্যাক করুন কর্ণ সুবর্ণ স্টেশন। দুপুর 2:53-তে 13178 শিয়ালদা এক্সপ্রেস ধরে সন্ধ্যা 8:20-র মধ্যে পৌঁছে যান শিয়ালদা। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কর্ণ সুবর্ণ একটি প্রান্তিক জায়গা। ঐতিহাসিক গুরুত্ব থাকলেও নেই কোনো আড়ম্বর, তাই গড়ে ওঠেনি পর্যটন শিল্প। আশেপাশে পাবেন না সেরকম কোনো খাবারের দোকান। চেষ্টা করুন বাড়ি থেকে শুকনো খাবার তৈরি করে নিয়ে যাওয়ার। আজকের ভ্রমণ এতটাই। চলছে মুর্শিদাবাদ পর্ব। ইতিহাস ভালোবাসলে সঙ্গে থাকুন আমার। ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।